বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন শিখবো, যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক নাম্বারের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেলে সে কটি সঠিক উত্তর করেছে সেটি নির্ণয় করতে হবে। কীভাবে করবে এখানে দেখো, যে প্রথমত সে কটা সঠিক উত্তর করেছে, ধরে নিচ্ছি সে এক্সটা সঠিক উত্তর করেছে, এগুলো রাইট উত্তর হয়েছে, রাইট হয়েছে এক্সটা। তাহলে তার ভুল কটা হয়েছে, রং কটা হবে, তাহলে ভুল এসে যাবে এখানে কি টোটাল যেটা আছে কি 75টি প্রশ্নের উত্তর করেছে, তার মানে এই 75-এর মধ্যে থেকে সঠিকগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলো যেগুলো পড়ে থাকলো সেগুলো কি ভুল উত্তর হয়েছে, তাহলে এখানে 75 মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে এ পর্যন্ত। এবার দেখো, যে প্রতিটা সঠিক উত্তরে 4 নাম্বার করে পায়, সে যদি দুটো সঠিক উত্তর করে তাহলে সে টোটাল নাম্বার কত পাবে, 2 × 4। ঠিক এখানে সে কটা এক্সট্রা সঠিক উত্তর করেছে, সে এক্সট্রা সঠিক উত্তরের জন্য সে টোটাল নাম্বার কত পাবে, x × 4। ঠিক আছে, এবার কি যে ভুল উত্তরগুলো যেগুলো হয়েছে সেগুলো প্রতিটা ভুল উত্তরের জন্য 2 নম্বর করে কাটা গেছে। এবার সে যদি এখানে একটা ভুল উত্তর করে তাহলে তার কাটা গেছে কত, 1 × 2, মানে 2 নম্বর কাটা গেছে। তাহলে এখানে সে ভুল উত্তর করেছে কত, 75 মাইনাস এক্স, 75 মাইনাস এক্স এতগুলো ভুল উত্তর করেছে। তাহলে এতগুলো ভুল উত্তরের জন্য তার নাম্বার কাটা গিয়েছে কত, 2 দিয়ে গুণ করে দেবো, এতগুলো নাম্বার তার কাটা গিয়েছে। এবার আলটিমেটলি সে পেয়েছে কত, 150 নম্বর, 150 নম্বর পেয়েছে। তাহলে সে যদি আলটিমেটলি 150 নম্বর পায় তাহলে এখানে আমাদের কি হবে, তুমি পরীক্ষা দিয়েছো ডাব্লিউবির হয়তো এক্সাম দিচ্ছ তুমি, তোমার যেটা আছে 100 নম্বরের মধ্যে তোমাদের কোশ্চেন, তার মধ্যে থেকে তুমি 60টা উত্তর দিচ্ছ, 60টার মধ্যে তোমার 55টা ঠিক হচ্ছে, 5টা ভুল হচ্ছে, তুমি কত নাম্বার পাবে, 55 প্লাস 5টা ভুলের জন্য যত নাম্বার কাটা যাচ্ছে আমাদের, বা এখানে 56টা সঠিক উত্তর দিচ্ছ এবং তুমি 4টে যেটা আছে ভুল উত্তর দিচ্ছ, তো 0.25 করে যদি কাটে তাহলে কত, 1 নম্বর কেটে যাচ্ছে, মাইনাস করে দিলে তাহলে তোমার টোটাল নাম্বারটা হচ্ছে, তার মানে এটা মাইনাস এটা ইজিক্যালস টু আমাদের টোটাল নাম্বারটা হয়ে যাবে 150। এবার যা সেখানে সলভ করো, 4x এদিকে প্লাস 2x মানে 6x মাইনাস 75 দুগুণে 150, এদিকে 150 মানে কত, 300। তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত এখানে আমাদের, 5 × 6 = 30, 50। তাহলে সে সঠিক উত্তর দিয়েছে কটা, 50টা সে রাইট উত্তর দিয়েছে। দেখো এখানে সঠিক উত্তর কিন্তু আমরা এক্স ধরেছি, এখানে যদি আমাদের রং উত্তর বের করতে বলা হয় তাহলে কটা হয়ে যাবে, 75 মাইনাস এক্স মানে 25টা সে ভুল উত্তর দিয়েছে। তো উত্তর আমাদের অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো। দেখো এই কোশ্চেনগুলো তোমরা অপশান এলিমিনেট করেও কিন্তু করতে পারবে। এই কোশ্চেনগুলো যেমন অপশান এলিমিনেট করে করা যায়, যেমন সে যদি 45টা আমরা যদি ধরি, সে 45টা সঠিক উত্তর দিচ্ছে, তাহলে 45টা সঠিক উত্তরের জন্য সে নাম্বার পাচ্ছে কত, এখানে 4 দিয়ে গুণ করে দেবে, এটাকে 4 দিয়ে গুণ করে দেবে, আর তাহলে বাকিগুলো কত, বাকিগুলো যেগুলো পড়ে থাকছে সেগুলোর জন্য কি 2 নম্বর করে কাটা যাচ্ছে, মানে বাকি এই 75-এর মধ্যে আর কটা, 30টা পড়ে থাকছে, তাহলে 30টার জন্য সে 60 নম্বর কি সেখান থেকে মাইনাস করে দেবে। এভাবেও তোমরা করতে পারবো, অপশান দেখে দেখেও করা যায়। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সঙ্গে সমান, তাহলে 10টি চেয়ারের মূল্য 4টে টেবিলের সঙ্গে সমান। এবার 15টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য যেটা আছে 4000 টাকা। কোশ্চেনে দেওয়া আছে 15টি চেয়ার প্লাস 2টি টেবিল, মোট মূল্য কত এদের, 4000 টাকা। ঠিক আছে, এবার আমাদের উত্তর বের করতে হবে 12টি টেবিল ও প্লাস মানে আমাদের 3টি, আচ্ছা 12টি চেয়ার 3টি টেবিলের আমাদের মূল্য নির্ণয় করতে হবে। তো কীভাবে বের করবে, এখান থেকে টেবিল এবং চেয়ারকে তোমরা শুধু নির্ণয় করে নাও যে একটি টেবিলের দাম কত, একটি চেয়ারের দাম কত, তাহলে আমরা পেয়ে যাব। তো এই ইকুয়েশনটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করে নিই তাহলে কী আসবে, 5টি চেয়ার ইজিক্যালস টু 2টো টেবিল। এবার এই 2টো টেবিলের ভ্যালু এখানে পুট করে দেবো, তাহলে এটা কি 5টি চেয়ার হয়ে যাবে, তাহলে দেখি কত হয়ে যাবে, 20টি চেয়ার ইজিক্যালস টু কত, 4000, তাহলে চেয়ার ইজিক্যালস টু কত, 200 টাকা। একটা চেয়ারের দাম কত, 200 টাকা। এবারে একটা চেয়ারের দাম যদি 200 টাকা হয়, এই সি এর ভ্যালুটা এখানে পুট করে দাও,
তাহলে এখানে কত চলে আসবে, 1000, 1000কে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে একটা টেবিলের দাম কত চলে আসবে আমাদের, 500 টাকা। এই সি এর ভ্যালুটা এই ইকুয়েশনটাতে পুট করলাম এই যে এখানে। তাহলে আমাদের যেটা উত্তর বের করতে বলা হয়েছে 12টি চেয়ার এবং 3টি টেবিলের দাম কত, তো 12টি চেয়ারের দাম এসে যাবে 12 দুগুণে 2400 টাকা, আর 3টি টেবিলের দাম 3 5 1500 টাকা, দুটোকে যোগ করলে 3900 টাকা। 3900 টাকা বন্ধুরা উত্তর হবে। উত্তর আমাদের অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14, 4 বছর পরে তাদের অনুপাত হয়েছে 13:16, তাদের বর্তমান বয়স কত? তো আমরা প্রথমে ধরে নিতে হবে তাদের বর্তমান বয়স এক্স, এর যেটা আছে ওয়াই, তারপরে 4 বছর পূর্বে বয়সের অনুপাত, তার মানে কি যে এক্স মাইনাস ওয়াই, এভাবে তোমরা এক্স ওয়াই ধরে করতে পারো। অথবা এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করা যায়, অনেকবার ক্লাসেও তোমাদের শিখিয়েছি, যে দেখো এই যেখানে রেশিওটা যেটা আছে, রেশিওটা সেম হারে বেড়েছে, এখানে দেখো 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে। যদি এইভাবে সেম হারে বাড়ে তখন তোমরা এই ট্রিকটাকে অ্যাপ্লাই করবে, অবশ্যই অ্যাপ্লাই করবে এবং মাথায় রাখবে এই ট্রিকটা, যার মাধ্যমে তোমরা যেটা আছে খুব কম সময়ে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সময়ের মধ্যে যেটা কোশ্চেনটা সলিউশন করে নিতে পারবে। এই ধরে নাও এটা তাদের বর্তমান বয়স এ এবং বি এর, এখানে এ দাও, এখানে বি দাও, ঠিক আছে। বর্তমান থেকে 4 বছর আগে তাদের অনুপাতটা ছিল 11:14, বা বয়স ধরে নাও 11x ছিল এবং 14x ছিল, এবং 4 বছর পরে তাদের অনুপাতটা হয়েছে 13:16, এই 4 বছর, ঠিক আছে। এইবার এই যে এখানে রেশিওর মধ্যে হেরফের কতখানি হয়েছে, দুটোতে সেম, মানে 2 ইউনিট হেরফের হয়েছে রেশিওতে। 2 ইউনিট হেরফের হয়েছে কত টাইম গ্যাপে, এখানে 4 বছর, এখানে 4 বছর, মানে 8 বছর টাইম গ্যাপে 2 ইউনিট হেরফের হয়েছে। তাহলে এখানে 1 ইউনিট ইজিক্যালস টু কত চলে আসবে আমাদের 4। এবার এর 4 বছর আগের বয়সটা কত এসে যাবে, 11 × 4, মানে এটা 11 ইউনিট যদি ধরি তাহলে 11 × 4 যেটা আসবে, ইউনিট বাই এক্স যদি ধরো, এটা এক্স, এটা এক্স যদি ধরো, তাহলে এখানে কি চলে আসবে, 4 বছর আগে এর বয়স ছিল 44 বছর, 4 11 44। এবার তার বর্তমান, এখানে আবার 44 পেয়ে 44কে উত্তর করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন এখানে, কারণ এই যে 44টা যেটা আসছে এটা বর্তমান থেকে 4 বছর পূর্বে, মানে 4 বছর আগে, তাহলে তার বর্তমান বয়স কত, এর সঙ্গে আরও 4 যোগ করে দাও, তাহলে কি 48 বছর। তো এর বর্তমান বয়স 48 বছর। উত্তর বন্ধুরা অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ছাত্র প্রথম দিনে 2টি, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে 8টি করে শব্দ মুখস্থ করে, 7 দিনে সে মোট কটি শব্দ মুখস্থ করতে পারবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। প্রগতির কোশ্চেন। তো কিভাবে করব আমরা এখানে, প্রথম দিনে 2টি, তারপরের দিনে 4টি, তারপরের দিনে 8টি, তারপরের দিনে কি ডবল 16টা, তারপরে 32, তারপরে 64, এভাবে চলছে 1 2 3 4 5 6, তারপরে 128। এই এবার মোট কতগুলো শব্দ সে মুখস্থ করছে, এগুলো সবগুলোর সমষ্টি। এইভাবে তোমরা চাইলে করতে পারো, যেটা যে সবগুলোর সমষ্টি দেখে নাও এখান থেকে, যে 8 4 12, 13 14, 20 20 30 34, 34-এ 4, হাতে 3, আর এদিকে থাকলো আমাদের 3 2 5 6 11, 11 3 14, 1 15, 15 5 254। এই আমাদের একদম ট্রেডিশনাল প্রসেস, যে 254 এখান থেকে এসে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান এ। এইবার এখানে এই 7 দিন যদি না দিয়ে, এখানে তো আমাদের 7 দিন দিয়েছে আমরা লিখতে পারলাম, এইখানে যদি 7 দিন না দিয়ে যদি আমাদের 23 দিন দিত বা 20 দিন দিত, 20 দিনে সে কতগুলো মুখস্থ করবে, তাহলে এরকম ডবল করতে গেলে তো অনেক বড় একটা চলে আসবে ফিগার। তখন আমরা কি অ্যাপ্লাই করব এখানে, আমরা তখন প্রগতিকে অ্যাপ্লাই করব। এখানে প্রথমে কি 2 4 8 16, এভাবে ডট 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 করে কতদিন চলছে, 7th ডে, 7টা ডে পর্যন্ত চলছে। এইখানে আমাদের এ ইজিক্যালস টু কী হয়ে যায়, প্রথম পদ, এই এটা 2, আর গুণোত্তর প্রকৃতিতে চলছে, এটা গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে আর আসে, দেখো সবগুলো কি, এটার থেকে এটা 2 ভাগ করলে 2 আসবে, এটার সঙ্গে এটা ভাগ করলে 2, এটার সঙ্গে এটা ভাগ করলে 2, তাহলে যেটা ভাগ আসবে সেটা আমাদের গুণোত্তর প্রকৃতিতে হয়ে থাকে। সমান্তরাল প্রকৃতিতে কী হয়ে থাকে, যেটা মাইনাস হচ্ছে একই হারে মাইনাস হয়ে চলে, তাহলে আর এর ভ্যালু আসলো 7, ঠিক আছে। এইখান থেকে আমাদের যদি সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে ফর্মুলা একটা মাথায় রাখবে, a ×
r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n, সরি a ইজ ইকাস টু, তো এটা r না, এটা r ইজ ইকাস টু 2, যেটা প্রগতিটা বেরিয়ে আসছে এটা 2, এবং n ইজ ইকাস টু আমাদের 7, n ইজ ইকাস টু কি 7 নম্বর দিন 7টা ডে, তো n ইজ ইকাস টু আমাদের 7 -1 ডিভাইড বাই r -1, এটি মাথায় রাখবে। তাহলে a এর ভ্যালু 2, r এর ভ্যালু কত আমাদের 2 টু দি পাওয়ার 7, -1টা যেটা আছে 7 এর সঙ্গে -1টা কিন্তু না, এই যে 2 আছে এই 2 এর সঙ্গে -1 ডিভাইড বাই 2 -1, ঠিক আছে। এটা ইজ ইকাস টু কি চলে আসবে আমাদের 2 ইন্টু, নিচে তো 1 চলে আসলো, এবার 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা কত সেটি আমাদের জানা দরকার। এবার 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কীভাবে নির্ণয় করবে? 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু এইভাবে নির্ণয় করো, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2। এবার 2 টু দি পাওয়ার 3 আবার যদি আমরা এখানে একে অ্যাপ্লাই করি, এখানে সূচককে অ্যাপ্লাই করি, তাহলে কি 2 টু দি পাওয়ার 7 হয়ে গেল। তাহলে এখানে কি চলে আসবে? এটা কি 8 8 28 64 ইন্টু 2, 64 ইন্টু 2 মানে কত 128, তাহলে 100 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু 128, 128 -1 মানে কত 127। এবার 127 ইন্টু 2 মানে কত 254। দেখো সেম উত্তর, উত্তর অপশন এ। মাথায় রাখবে এটাকে, যেটা হচ্ছে তোমাদের এক্সাম হলে কিন্তু কাজে লাগবে। নেক্সট চলো, দেখো 20 পাতার একটি বইয়ের একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি আমাদের 195, হারিয়ে যাওয়া পাতাগুলির নম্বর কত সেটি নির্ণয় করতে হবে। এবার হারিয়ে যাওয়া পাতা কি হয়ে থাকে, একটা পাতার সামনের দিকে একটা নাম্বার থাকে, পিছনের দিকে পরের নাম্বারটা থাকে, তার মানে হারিয়ে যাওয়া পাতাগুলির নাম্বার একটার যদি x হয়, পরের পাতাটার নাম্বার হবে x + 1, ঠিক আছে। এবার দেখো যে 20টি পাতা আছে, এই 20টি পাতার সমষ্টি কত হবে? 20টি পাতার সমষ্টি আমাদের হয়ে যাবে প্রথম পাতার নাম্বার 1, তারপরে নাম্বারগুলোর আর কি সমষ্টি 2 3 করে ডট 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 কত পর্যন্ত আমাদের 20 পর্যন্ত। এবার 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমাদের কি হয়? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হয় আমাদের। তাহলে এখানে এটাকে অ্যাপ্লাই করো, n মানে কত 20টি, তার মানে 20 ইন্টু 19 ডিভাইড বাই কত 2, সরি 19 তো নয়, n প্লাস 1 মানে 21, 20 ইন্টু 21 ডিভাইড বাই 2, এটা কাটলে এটা কত 10, এটা ইজ ইকুয়ালস টু কি 210। তার মানে সব যে পাতাগুলো আছে সব পাতাগুলোর সমষ্টি আমাদের 210, কিন্তু আমাদের কোশ্চিনে বলা হয়েছিল যে হারিয়ে যাওয়া পাতাকে বাদ দিয়ে বাকি সবগুলোর সমষ্টি 195, তার মানে হারিয়ে যাওয়া পাতা সহকারে সব পাতাগুলোর সমষ্টি কত আমাদের 210। তার মানে এখানে এই যে হারিয়ে যাওয়া পাতার নাম্বার কত ছিল, একটা x প্লাস 1 প্লাস বাকি পাতাগুলোর সমষ্টি মানে 196, এটা সমান 196 না 195, এটা সমান সমান 210-এর সঙ্গে সমান। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না, যে এখানে শুধু আমাদের দুটো পাতা বাদ ছিল, এই যে নাম্বারের যে সমষ্টিটা ছিল এখানে আমাদের দুটো পাতা শুধু বাদ ছিল, দুটো পাতা বাদ দিয়ে বাকি সবগুলোর কি সমষ্টি আমাদের কি ছিল 195, এবং আমি এখানে বের করে নিলাম যে সবগুলোর সমষ্টি 210। তাহলে বাকি যে নাম্বারগুলো আমরা কি ধরে নিয়েছি, একটা x প্লাস 1, তাহলে এই দুটোকেও জুড়ে দিলে যেটা আছে সব হয়ে গেল এখানে। তাহলে এখানে কি চলে আসবে 2x ইজ ইকুয়ালস টু 196, 196 থেকে যদি আমরা 210কে বাদ দিই তাহলে আসবে 14, তাহলে x এর ভ্যালুটা আসবে কত 7। তাহলে যে পাতা দুটো হারিয়ে গেছে সেই পাতা দুটোর নাম্বার কত, একটা x মানে 7 নম্বর আর একটা 8 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। বন্ধুরা উত্তর আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, একটি কাজ এ বি সি যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এ এর 2 দিন পরে বি চলে যায়, কাজটি কত দিনে শেষ হয়েছিল সেটি নির্ণয় করতে হবে আমাদের। দেখো যে একটি কাজ এ করছে কত দিনে 10 দিনে, বি করছে 12 দিনে, সি করছে 15 দিনে, এদের লসাগু নিয়ে নেবো আমরা কত 60। তাহলে 10 দিয়ে ভাগ করব, এ প্রতিদিন 6 ইউনিট করে কাজ করছে, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করছে, সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে, ঠিক আছে। এইবার এখানে একটা স্ট্রেট লাইন আমি নিয়ে নিচ্ছি, একটা স্ট্রেট লাইন নিলাম, কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক হলে তোমাদের বলেছি একটা স্ট্রেট লাইন নিয়ে নেবে।
তো এই স্ট্রেট লাইন নিয়ে এবার দেখো যে তারা একত্রে কাজটা শুরু করছে, কাজ শুরু করছে একসঙ্গে, কিন্তু কাজ শেষ হওয়ার, এই যে এখানে ধরে নাও কাজ শেষ হবে তার ঠিক এখানে 5 দিন আগে এ এখান থেকে চলে যাচ্ছে, এ এখান থেকে কাজ ছেড়ে চলে যাচ্ছে। এইবার 5 দিন আগে এ চলে যাচ্ছে এবং এর 2 দিন পরে এইখানে এ যেই দিন চলে যাচ্ছে তারও 2 দিন পরে এইখানে আমাদের বি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা 5 দিন, এ পর্যন্ত এটা 5 দিন, বি পর্যন্ত এটা কত 3 দিন, মিডিলেরটা এটা 2 দিন। বুঝতে পেরেছো এই জায়গাটায় কোনো ডাউট নেই? এইবার দেখো এই যে লাস্ট, এখানে আমরা সামনের কিচ্ছু জানি না, আমরা পিছন দিক থেকে ক্যালকুলেট করতে করতে আসবো। দেখো যে এখানে এ চলে গেছে, এখানে বি চলে গেছে, তাহলে এই যে লাস্টের 3 যে কোনো দিনই হোক না কেন, লাস্টের 3 দিন, কারণ টোটাল এটা 5 দিন, 5 দিনের মধ্যে এই মিডিলটা 2 দিন হলে এই লাস্টের 3 দিন, এই লাস্টের 3 দিন কে কাজ করেছে? এও চলে গেছে, বিও চলে গেছে, সি কাজ করেছে। তাহলে সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, তাহলে সি 3 দিনে কত ইউনিট কাজ করবে? 3 × 4 মানে 12 ইউনিট কাজ করবে। বুঝেছো এই জায়গাটা? এবার দেখো এই যে এ এখানে চলে গেল, এ চলে যাওয়ার পরে এই মিডিলের যে 2 দিন ছিল, এই 2 দিন কিন্তু বি ছিল কাজের মধ্যে, বি ছিল, এর সঙ্গে সঙ্গে কেউ ছিল, সিও ছিল, দুজনাই ছিল। তাহলে দুজনে মিলে একদিনে কত ইউনিট করে কাজ করে? 2 দিনের যোগ মানে 5 × 4 = 9 ইউনিট করে কাজ করে। তাহলে তারা 2 দিনে কত ইউনিট কাজ করেছে? 2 × 9 মানে 18 ইউনিট কাজ করেছে। তার মানে এই লাস্টের 5 দিনে টোটাল কত ইউনিট কাজ হয়েছে? এদিকে 18 ইউনিট, এদিকে 12 ইউনিট, তার মানে 30 ইউনিট কাজ লাস্টের 5 দিনেতেই হয়েছে। তাহলে বাকি কাজ যেগুলো পড়েছিল সেগুলো এই সামনের দিনগুলোতে হয়েছে। তাহলে বাকি আর কত ইউনিট কাজ ছিল? 20 ইউনিট কাজের, 60 ইউনিট কাজের মধ্যে 30 ইউনিট কাজ লাস্টের 5 দিনে হয়েছে, তাহলে বাকি ছিল আর 30 ইউনিট। 60 - 30 করো। এবার এই 30 ইউনিট কাজটা কারা করেছে? এখানে কেউ চলেও যায়নি, কেউ এও করেনি, তারা একসঙ্গে কাজ শুরু করেছিল। তার মানে কি 3 জন মিলেই কাজটা করেছে। তাহলে 3 জন মিলে একত্রে প্রতিদিনে কত ইউনিট করে কাজ করে? দেখো 3 জন মিলে একত্রে প্রতিদিনে 15 ইউনিট করে কাজ করে, তার মানে 15 দিয়ে ভাগ করে দেবো। তো এরা কদিনে? 2 দিনে এই সামনের 30 ইউনিট কাজটা করেছিল। এবার কোশ্চেনটাতে আমাদের উত্তর চাওয়া হয়েছিল কাজটি কত দিনে শেষ হয়েছে। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছে বলো এখান থেকে, যে কত দিনে শেষ হয়েছে? একদম ইজি ব্যাপার। এই যে এখান থেকে এই দিকের কাজটা হয়েছে 2 দিনে, এবং এখান থেকে এই জায়গাটার কাজটা কত দিনের? 5 দিনের কাজ। তাহলে 5 + 2 = 7 দিন। কাজটি কত দিনে শেষ হয়েছে? টোটাল 7 দিনে শেষ হয়েছে। উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখব কি আছে। দেখো 2 ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হবে সেটাই নির্ণয় করতে হবে। এর আগের দিন ক্লাসেই সম্ভবত আমরা একটা ট্রেনের কোশ্চেন করছিলাম, যেখানে আমরা ট্রেন রিলেটেড কোশ্চেনগুলো দিয়েছিলাম। সেখানে এই ধরনের একটা কোশ্চেন ট্রিক শিখিয়েছিলাম তোমাদের, যে এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে, তারা মিলিত হয়ে যাওয়ার পরে এ এদিকে চলে গেছে 4 কিলোমিটার, বি এদিকে চলে গেছে এক্সট্রা 9 কিলোমিটার, বা এখানে যদি এ কিলোমিটার এক্সট্রা যায়, এ যদি বি কিলোমিটার এক্সট্রা যায়, তাহলে এ এবং বি এর গতিবেগের অনুপাতটা হবে √b/√a। বারবার করে বলছি, আগে বি, পরে তারপরে এ। এইখানে ভুলটা করো সব থেকে বেশি, যে √a/√b করে ফেলো। √a/√b করলেই যেটা আছে আমাদের কি ভুল হয়ে যাবে উত্তর। তাহলে এটা ইজ টু কি √b মানে কত? 9 এর রুট মানে 3:2। তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কত আসলো? 3:2। এইবার প্রথমটির গতিবেগ দিয়ে দিয়েছে আমাদের 12, তাহলে প্রথমটা যদি এ, তাহলে এ এর গতিবেগটা 12, তাহলে 3টাকে আমরা 12তে কীভাবে কনভার্ট করব? 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এর গতিবেগ 12, বি এর গতিবেগ কত? 8। কিংবা এখানে কি আমাদের এটা গতিবেগ কত 12 দেওয়া আছে কোশ্চেনে, এর রেশিও 3, তাহলে আমরা এর গতিবেগকে ধরে নিচ্ছি 3x। 3x = 12 সঙ্গে সমান x এর ভ্যালু কত? 4। এই এবং বি এর ভ্যালুটা কি ধরে নেব আমরা? 2x। তাহলে এখানে গুণ করে দেবো, সেভাবেও হয়ে যাবে আমাদের। তাহলে কি আমাদের দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কি? 8 কিলোমিটার/ঘন্টা। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো,
একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো ডাইরেক্ট ট্রিক আছে, ডাইরেক্ট ট্রিকের মাধ্যমে তোমরা করতে পারবে। তার আগে একটু বেসিক দেখিয়ে দিই। বেসিক সবসময় শিখে রাখবে, বেসিক সবসময় ট্রিক মাথায় থাকে না, সেই জন্য বেসিক জানা থাকলে অটোমেটিকলি সলিউশন করে নিতে পারবে। তো দেখো, এই ধরে নাও মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। এবার একই অভিমুখে দুইজন ব্যক্তি, ধরে নাও এই দিক দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, ধরে নাও এই দিক দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, কিংবা একই সাইড দিয়ে দুজন ব্যক্তি যাচ্ছে, দুটোই হতে পারে। কিন্তু যাচ্ছে ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে ওরা। তো ট্রেনের আমরা গতিবেগটা জানি না, দেখো কোশ্চেনে দেওয়া নেই, আমি এক্স ধরে নিচ্ছি। এবার এই ব্যক্তিটার গতিবেগ কত? 4 মিটার পার সেকেন্ড, এর যেটা আছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার প্রথম ব্যক্তিটার সাপেক্ষে এই ট্রেনের রিলেটিভ স্পিড কি চলে আসবে? রিলেটিভ স্পিডটা আসবে আমাদের কি, একই দিকে যদি যায় তাহলে মাইনাস হয়, তাহলে কি আসবে? এক্স মাইনাস 4, এটা হয়ে যাবে এর সাপেক্ষে রিলেটিভ স্পিড। এবং এই ব্যক্তির সাপেক্ষে রিলেটিভ স্পিডটা কি আসবে? এক্স মাইনাস 5। ট্রেনের গতিবেগটা বেশি যেহেতু, তাহলে আমাদের এক্স থেকেই মাইনাস হবে। তো এখানে কি এসে গেল? এটা এসে গেল, এটা রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ আমরা কি দেখবো? দেখো, এই যে ব্যক্তিকে পার করছে, একজন ব্যক্তিকে ট্রেনটা পার করছে, তার মানে কি আমাদের ট্রেনটার দৈর্ঘ্য সেম। দৈর্ঘ্য তো এখানে আলাদা হতে পারে না, যে দুটো আলাদা আলাদা দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য সেম মানে আবার কি, দৈর্ঘ্যকেই আমরা কি বলবো এখানে? ডিস্টেন্স বলবো, কারণ ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, ব্যক্তিকে অতিক্রম করলে সেটাই আমাদের ডিস্টেন্স। তাহলে আমরা দুটো ডিস্টেন্স সেম করব, এই ব্যক্তির সাপেক্ষে ডিস্টেন্স যেটা আসছে এবং এই ব্যক্তির সাপেক্ষে ডিস্টেন্স যেটা আসছে সেই দুটোকে ইকুয়াল করব, তাহলে হয়ে যাবে আমাদের। এবার এই ডিস্টেন্সটা কিভাবে বের করব? প্রথম ব্যক্তির সাপেক্ষে আমাদের স্পিড আসলো 4 মাইনাস এক্স মাইনাস 4। এখানে টাইম দেওয়া আছে আমাদের কোশ্চেনে কত? প্রথম ব্যক্তিকে 8 সেকেন্ডে, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত চলে আসবে? 8 ইন্টু এক্স মাইনাস 4 প্রথমটার সাপেক্ষে। দ্বিতীয়টার সাপেক্ষে কি চলে আসবে আমাদের? 10 ইন্টু এক্স মাইনাস 5। এই দুটো কি ডিস্টেন্স তো সেম, ইকুয়াল করে দাও। ঠিক আছে, ইকুয়াল করে দিয়ে এবার এক্স এর ভ্যালুটা নির্ণয় করো। এক্স এর ভ্যালুটা এখান থেকে নির্ণয় করো। এবার এক্স এর ভ্যালু যেটা বেরিয়ে আসবে, এক্স এর, আচ্ছা চলো করে দিচ্ছি। কাটো, এটা 4, এটা কাটো 5, তাহলে এখানে 4x, এদিকে 5x, তাহলে এসে যাবে কি? অনলি এক্স, তাই তো? এই 4xটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে একটা কি এসে যাবে? এটা অনলি এক্স এসে যাবে। এদিকে কত আছে? মাইনাস 16, এদিকে এসে যাবে আমাদের 25 প্লাস, আচ্ছা মাইনাস 25, আচ্ছা এদিকে আনলে এটা প্লাস, তার মানে এক্স এর ভ্যালুটা আসবে আমাদের 9। এক্স এর ভ্যালুটা আসলো কি আমাদের? 9। এবার 9টা আমাদের কি? ট্রেনটার গতিবেগ। এবার আমাদের কি চাওয়া হয়েছে? ডিস্টেন্স চাওয়া হয়েছে বা দৈর্ঘ্য চাওয়া হয়েছে, দৈর্ঘ্যটাই ডিস্টেন্স অ্যাকচুয়ালি। তো আমাদের ডিস্টেন্স কি? এই যে দেখো, একটা হলো গিয়ে 8 ইন্টু এক্স মাইনাস 4, আর একটা হলো গিয়ে আমাদের কি 10 ইন্টু যেটা আছে আমাদের কি এক্স মাইনাস 5। তো যে কোনো একটা জায়গায় ইকুয়েশনে তোমরা মান পুট করে দাও, দেখো বেরিয়ে চলে আসবে। প্রথম ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি আসবে? 9 মাইনাস 4 মানে 5, 5 আসতে কত? 40। এটা তো পুট করলে সেম আসবে, কারণ ইকুয়াল যেহেতু সেম তো আসতেই হবে, তাহলে 40 মিটার। এই হয়ে গেল ট্রিক। দেখো ইজি একদম, ট্রিক মাথায় রাখবে। এই যে গতিবেগ দুটো আছে, এই গতিবেগ দুটোর আমাদের অন্তর, ডিফারেন্স কত? 1। ঠিক আছে, এইবার এই যে টাইম দুটো আছে, এই টাইম দুটো আমাদের গুণফল কত? 80। গতিবেগ দুটোর কি? ডিফারেন্স ইনটু টাইম দুটোর গুণফল ডিভাইড বাই টাইম দুটোর ডিফারেন্স কত? 2। এটা ইজ ইকুয়াল টু কত? 40। হলো 2 সেকেন্ডে উত্তর। তো ট্রিক মাথায় যদি থাকে তাহলে 2 সেকেন্ডে উত্তর করে নিতে পারবে। কি আমাদের? গতিবেগের ডিফারেন্স ইনটু এসে যাবে আমাদের সময় দুটোর গুণফল ডিভাইড বাই সময়ের অন্তর, মাথায় রাখবে। নেক্সট কোশ্চিন চলো। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা সেটি নির্ণয় করতে হবে। তাহলে এ দিচ্ছে প্রথমে বিকে, বি দিচ্ছে সিকে। এখানে লাভ হচ্ছে 20%, এখানে লাভ হচ্ছে 25%। আলটিমেটলি সি দ্রব্যটাকে কিনছে 1200 টাকা দিয়ে। ঠিক আছে, তো আমরা কি দেখব? এ থেকে সি পর্যন্ত বইটা যেতে
বা দ্রব্যটা যেতে কত পার্সেন্টেজ লাভ হয়েছে সেটা বের করার জন্য আমরা কি বের করব, এখানে পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করব, যেটা আবার কি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। তাহলে এখানে এক্সের ভ্যালু 20 প্লাস 20 25 প্লাস আমাদের 20 ইন্টু 25 ডিভাইড বাই 100। 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 5, মানে 50%। মানে এখানে কি এ থেকে সিতে আলটিমেটলি বইটা গিয়েছে 50% লাভে। তার মানে এর কাছে দাম যদি 100% হয়ে থাকতো, সি এর কাছে সেই বইটার দাম হয়ে গেছে 150%। তাহলে 150%, তাহলে এখানে কি আমাদের 150%-এর ভ্যালু আমাদের কত, 1200। তাহলে 100% এর কাছে দ্রব্যটা কত, প্রাথমিক দাম কত ছিল সেটা বের করতে হবে। তাই 100%-এর দাম কত আসবে, 1200 ডিভাইড বাই 150 ইন্টু 100। 0 0 কাটলো, 120 আমাদের হয় 8 15 120, মানে 800 টাকা। 800 টাকা বন্ধুরা এটার প্রাথমিক দাম ছিল। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র 28% নম্বর পায় ও 93 নম্বরের জন্য ফেল করে, আচ্ছা করে যায়। একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, সর্বোচ্চ কত নম্বর পেতে পারে মানে কি 100%-এর ভ্যালু কত সেটি নির্ণয় করতে হবে। তো একটি পরীক্ষায় ম্যাক্সিমাম কত নম্বর পাওয়া সম্ভব উত্তীর্ণ হওয়ার, মানে উত্তীর্ণ হওয়ার জন্য 310 নম্বর পেলে সে পাস হয়ে যাবে। তো এখানে একটি ছাত্র পেয়েছে কত, 28% নাম্বার, যেটি কিনা 93 নম্বরের জন্য সে ফেল করেছে। তার মানে সে যদি আরও 93 নাম্বার পেত তাহলে মিনিমাম পাসিং মার্ককে সে কভার করে ফেলতো। এটা ইজিকালস টু মিনিমাম পাসিং মার্কটা কত, 310, এটা 310-এর সঙ্গে সমান। এই তাহলে এখানে 28%-এর ভ্যালুটা কত আসছে আমাদের, এটা থেকে এটাকে আমরা মাইনাস করে দেবো, কত আসছে 7 1 2 217। তাহলে এখানে 28%-এর ভ্যালু যদি 217 হয় তাহলে 100%-এর ভ্যালু সেটাই আমাদের উত্তর, যেটা কিনা কি ম্যাক্সিমাম একজন নাম্বার কত পেতে পারে, 100% পেতে পারে। সর্বোচ্চ যেটা কত নম্বর পাওয়া যায় 100% পেতে পারে। তো এটা ইজিকালস কত চলে আসবে আমাদের, 217 ডিভাইড বাই 28 ইন্টু আমাদের 100। 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 3 31, 4 দিয়ে কাটলে 4 25 100। 25 ইন্টু 31 যদি করি, 25 একে 25-এর 5 হাতে 2, 3 25 75 76 77, 775 নাম্বার সর্বোচ্চ একটি ছাত্র নাম্বার পেতে পারে। একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে, 775। উত্তর বন্ধুরা অপশন সি। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য বন্ধুরা হোমওয়ার্কের কোশ্চেন, সকলেই অ্যান্সার করবে। তোমরা কিন্তু হোমওয়ার্কের কোশ্চেন কিন্তু অ্যান্সার করো না, তোমরা হোমওয়ার্কের কোশ্চেন কিন্তু অবশ্যই না পারলে বই ঘেটে যেখান থেকে হোক কোশ্চেনটা অবশ্যই ট্রাই করবে। কোশ্চেন যদি না ট্রাই করো শুধু ক্লাস দেখলে কিন্তু হবে না। বারবার করে বলছি, এক্সাম হলে কিন্তু ম্যাথ রিজনিংয়ের টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা তখনই পসিবল হবে যখন তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে হাই লেভেলে নিয়ে যাবে। রেগুলার প্র্যাকটিস করতে করতে দেখবে যে অটোমেটিক্যালি হাতে স্পিড চলে আসবে। তোমরা বলতে পারো যে স্পিড কমে, স্পিডটা বাড়বে তখনই যখন তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমার ক্যালকুলেশন স্পিড কখনোই কিন্তু বাড়বে না। কি আছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটি 5 গুণ হবে। অনেকবার ক্লাসে করিয়েছি, তো অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।